নমস্কার। সবাইকে পোস্টাল ডিমে স্বাগত। আজকে আমরা একটা ভিডিও করতে চলেছি, অর্থাৎ একটা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, যেখানে এখানে দেখাই যাচ্ছে যে এক্সাম এবং কাট অফ নিয়ে একটা আলোচনা করব। যে আলোচনাটা করব সেটা অনেকটা বড় হবে, প্রথমেই বলে রাখি, এবং সেই কারণে আমরা একটু সময় নেব সবার থেকে। এই আলোচনায় অনেকের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ পরীক্ষা রোববার দিন হয়েছে। রোববার দিন পরীক্ষার পর থেকে অনেকের অনেক প্রশ্ন, প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি, এবং সবাই খুব টেন্সড, বাট অনেকেই খুব ডিপ্রেসড বা খুবই চিন্তিত, এক কথায় বলা যেতে পারে। কারণ কি সেই বিষয়ে যারা পরীক্ষা দিয়েছে সবাই জানে। তো ভিডিও শুরু করার আগে আমরা যেটা বলতে চলেছি, একটু বিস্তারিত আলোচনা করব, কারণ প্রশ্ন অনেক রকমের হয়েছে। এবার সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়া বা ফোনে কথা বলাটা একটু সমস্যা, সেই কারণে অনেক প্রশ্নের অনেক দিকগুলোকে বিবেচনা করে যখন আলোচনা করা হবে তখন একটু সময় লাগতে পারে। তো সেই কারণে আমরা কয়েকটা ভাগে এখানে আলোচনা করব। যেটা প্রথমে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, তারপর কোশ্চেন অ্যানালিসিস, দেন ফিডব্যাক রিলেটেড ইস্যুস, কাট অফ অ্যানালিসিস অ্যান্ড মিসলেনিয়াস ডিসকাশন অ্যান্ড দ্য রেজাল্ট লাস্ট। তো যার যেখানে সমস্যা সে সেই পার্টটা দেখে নিতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো যে ভ্যাকেন্সি তোমরা জানো কতগুলো ভ্যাকেন্সি ছিল। সেই ভ্যাকেন্সি যদি আমরা এখানে আরেকবার দেখি প্রথম থেকে, সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে পরীক্ষার জন্য, অর্থাৎ থ্রু এক্সাম টোটাল ভ্যাকেন্সি রয়েছে, দেখো 339, অর্থাৎ 339টা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে ইউআর ভ্যাকেন্সি রয়েছে 161 ইউআর ভ্যাকেন্সি, অর্থাৎ জেনারেল ভ্যাকেন্সি ওবিসি 62, এসসি 67, এসটি 16, ইডব্লিউএস 24। তো এইগুলো নিয়ে হচ্ছে 330, আর বাকি ভিএইচ, এইচএইচ অ্যান্ড ওএইচ অ্যান্ড আদার্স মিলে হচ্ছে টোটাল 339। তো এটা টোটাল ভ্যাকেন্সি, যেটা গতবারের ভ্যাকেন্সির তুলনায় অনেকটা কম। এবার এর সাথে যেটা সিনিয়রিটি বেসিসে নেওয়া হবে সেটা হচ্ছে ইউআর জেনারেল ভ্যাকেন্সি 143, ওবিসি 58, এসসি 61, এসটি 17, ইডব্লিউএস 19, টোটাল 298, এবং যদি ভিএইচ এবং ওএইচ এবং আদার্স নেওয়া হয় 302। 302টো ভ্যাকেন্সি রয়েছে। এবার গত বছর এখানে কিছু বিষয় আলোচনা করার প্রয়োজন রয়েছে, যেটা আমরা একটা ভ্যাকেন্সি নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম পরীক্ষার আগে, যেখানে একটা হিসেব দেখানো হয়েছিল যে গত বছর টোটাল কতগুলো ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে থেকে সিনিয়রিটি বেসিস থেকে কতগুলো কেটেছিল এবং কতগুলো তারপরে অ্যাড হতে পারে বা অ্যাড হয়েছিল। তো সেখানে আমরা দেখেছিলাম যে খুব কম সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু সিনিয়রিটিতে কেটেছিল, রাইট? তো এবছরও কিন্তু সেই সম্ভাবনাটা থাকছে, অর্থাৎ এই যে সিনিয়রিটি বেসিসে 302টো ভ্যাকেন্সি রয়েছে, এখান থেকে কিন্তু 302টো ভ্যাকেন্সি কোনো মতেই সিনিয়রিটি বেসিসে ফিল আপ হওয়ার পসিবিলিটি বলেছি, অবশ্যই সম্ভাবনা নেই। এখন আমরা কোনো কিছু ভবিষ্যৎ নিয়ে আলটিমেট বক্তব্য বা মন্তব্য করতে কেউই পারে না, আমরাও পারবো না। তো যেটা সব থেকে বেশি পসিবিলিটি, এখান থেকে বেশ কিছু সংখ্যক সিট কিন্তু তোমাদের সাথে অ্যাড হবে। তো যদি রাউন্ড ফিগারে দেখো, এখানে আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করব, কিছু পজিটিভ হতে পারে, কিছু হয়তো একটু নেগেটিভ আলোচনা থাকতে পারে, তো সবটা মেনে নিতে হবে এই মুহূর্তে। তো যদি পজিটিভ দিক দিয়ে দেখতে যাই, তো মোরাললেস যদি আমি 339-এর সাথে 161 যোগ করে দিই, তাহলে হয়ে যাবে তোমাদের 300, 400, 500 ভ্যাকেন্সি। মানে আমি এটা ধরছি যে 161টা সিট কমপক্ষে এর সাথে যুক্ত হবে, তাহলে 500টা সিট বা তার বেশিও থাকতে পারে। এটা অ্যাকচুয়াল যেটা আমার মনে হচ্ছে যে 500-র বেশি সিট কিন্তু তোমরা পেতে পারো। তো ধরে চলো 500, ঠিক আছে? তো 500 সিট কিন্তু তোমরা পেতে পারবে। তো এটা একটা পজিটিভ ব্যাপার, যেটা তোমাদের পরীক্ষার জন্য বা তোমাদের প্রমোশনের জন্য একটা ভালো খবর হতে পারে। কারণ যে এখানে যে ব্রেকআপটা রয়েছে, যেটা ভ্যাকেন্সির, সেখানে যে সিনিয়রিটি বেসিসে যে সমস্ত ডিভিশনের জন্যে সিট রয়েছে, সেসব তার মধ্যে কলকাতা ওরিয়েন্টেড যে সমস্ত ডিভিশনস রয়েছে, সেখানে কিন্তু জিডিএস ক্যান্ডিডেটস নেই বললেই চলে। যারা অনেক দিন ধরে কাজ করছে, যারা সিনিয়রিটিতে যাবে, এরকম ক্যান্ডিডেট খুবই কম থাকবে।
জেলার যে সমস্ত ডিভিশনগুলো আছে সেখানে কিছু ক্যান্ডিডেটস থাকবে এবং সেই ডিভিশনগুলো থেকে কিছু ক্যান্ডিডেট কিন্তু জয়েন করবে। তো এখানে ভ্যাকান্সি নো ডাউট বাড়বে, কিন্তু এই যে ভ্যাকান্সিটা, সেই ভ্যাকান্সিটা যদি মনে করলাম 500 যদি হয়, টোটাল ক্যান্ডিডেট কত? 3355, 3355। তো 500 মানে 1:6 এরকম একটা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। এখনও আমরা জানি না, ডিপিসির ইয়েটা সিলেকশনের যে লিস্ট বেরায়নি কোনো ডিভিশনের ক্ষেত্রে, তো সেটা বেরোলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোথায় কত সিট কাটছে। তো 500 হওয়া উচিত বা তার বেশি হওয়া উচিত। সেই ক্ষেত্রে কোন কোটাতে কতগুলো অ্যাড হবে সেটা কিন্তু বলা মুশকিল। বিশেষ করে দেখো ইডব্লিউএসে যেটা 19টা অ্যাড হওয়ার পসিবিলিটি হাই, কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রমোশন নেবে তাদের মধ্যে ইডব্লিউএস ক্যান্ডিডেট, অ্যাকচুয়ালি ইডব্লিউএস যেহেতু নতুন করে শুরু হয়েছে, সার্টিফিকেটটাও পাওয়াটা একটু দুষ্কর, সেহেতু সার্টিফিকেটটা পেয়ে সেই কোটাতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটু সমস্যাজনক হয়। তো সেই হিসাবে যদি বলা যায় যে ইডব্লিউএসের 19টা কিন্তু যোগ হওয়ার চান্সেস খুব বেশি। বাকি ইউআর, ওবিসি বা এসসি এসটি সেগুলো যেমন যেমন হবে সে তেমনভাবে অ্যাড হবে। তো এখানে ভ্যাকান্সি প্রথমত কিন্তু বাড়তে পারে। তো ভ্যাকান্সি বাড়লে প্রত্যেকেরই সুবিধা হবে। এবার পরের বছরের ভ্যাকান্সি কী হবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে। পরের বছরের ভ্যাকান্সি এইভাবে তো বলা সম্ভব নয়, তবে গত বছরের তুলনায় যেহেতু এই বছর ভ্যাকান্সি কমেছে, সামনের বছর ভ্যাকান্সি বাড়তেও পারে, কমতেও পারে। তবে সম্ভাবনা যেটা বাস্তব সেটা হচ্ছে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা কম, এরকম থাকতে পারে বা এর থেকে কম থাকতে পারে। ওকে, তো ভ্যাকান্সি নিয়ে আর বিশেষ আলোচনা করার মতো ব্যাপার নেই, কারণ প্রত্যেকবারই পরীক্ষা হয়। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন এসেছে যে প্রত্যেকবার পরীক্ষা হবে কি না। দেখো, সব থেকে খারাপ দিকটা ভেবে রাখতে হবে, সব থেকে ভালো দিকটাও ভাবতে হবে। খারাপ দিক কি? দেখো, গত বছর যেরকম পিএ এক্সাম হয়নি, কোনো ভ্যাকান্সি ছিল না, এবছর হচ্ছে, আবার আগামী বছর নাও হতে পারে বা হতে পারে, বা যা কিছু হতে পারে। এগুলো সবসময় ভাবতে হবে যে আমাদের হাতে কিছু নেই, যেটা হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সাধারণত প্রত্যেক বছর সব পরীক্ষা হয়, গত বছর যেটা হয়নি সেটা এক্সেপশনাল, সেটা নিয়ে আমরা ভাববো না, ঠিক আছে? তো প্রত্যেক বছর পরীক্ষা হবে, যেটুকু ভ্যাকান্সি থাকবে সেটুকুর ওপরেই পরীক্ষা হবে। তো এই পরীক্ষা হবে কি না হবে এটা নিয়ে এই মুহূর্তে ভাবার কিছু দরকার নেই। এটা একজনের প্রশ্ন ছিল, সেই কারণে বলা হলো। ওকে, দেন আমাদের ভ্যাকান্সি নিয়ে এখানে আলোচনা কমপ্লিট। এরপর আমরা আলোচনা করব কোশ্চেন অ্যানালিসিস। দেখো, কোশ্চেন অ্যানালিসিস নিয়ে বিশেষ আলোচনা করার প্রয়োজন নেই, কারণ কোশ্চেন তোমরা নিজেরা পরীক্ষা দিয়েছো, তোমরা খুব ভালোভাবে জানো কোশ্চেন কেমন এসছে বা কী না কি। কোশ্চেন খুবই সহজ এসেছিলো ওভারঅল সব দিক দিয়ে দেখতে গেলে। পোস্টাল পার্ট খুব সহজ বলবো না, পোস্টাল পার্ট নিয়ে একটা ব্যাপার এখানে বলার রয়েছে। পোস্টাল পার্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে 60% নাম্বার রয়েছে, এবং এই 60% নাম্বার, এইটার উপরে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেক বছর খুব কনফিউজ থাকে, বিশেষ করে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস পার্ট থেকে এবং আরও কিছু পার্ট থেকে, যেখানে অ্যাকচুয়ালি কী হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেট একাধিক জায়গাতে কোচিং নেয়। কোনো ক্যান্ডিডেট এক জায়গাতে নেয়, কোনো ক্যান্ডিডেট 2 জায়গায়, বা কোনো ক্যান্ডিডেট 3 জায়গায়, যে যার সুবিধা অনুযায়ী নেয়। তার ফলে কি হয়, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে তাদের বিভিন্ন তথ্য প্রদান করা হয়, যেটা হয়তো কোথাও 1 লাইন, কোথাও 4 লাইন, কোথাও 3 লাইন, এরকম বিভিন্ন তথ্য দেওয়া হয়। তার ফলে ইনফরমেশানের যেটা অপ্রয়োজনীয় বা আননেসেসারি ইনফরমেশান প্রচুর চলে আসে। হ্যাঁ, নলেজ গেইন করার জন্য ঠিক আছে, বাট এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশান যেটুকু দরকার তার থেকে বেশি যদি নেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় যেটা কি হয় আর কি, কনফিউশন বেড়ে যায়। তো এখানে বারবার আমরা বলেছিলাম যে সব সময় পিও গাইডকে ফলো করতে, যারা আমাদের ক্যান্ডিডেটস তাদেরকে আমরা বলেছিলাম, তারা জানে। তো তারপরেও যেহেতু তারাও অন্যান্য জায়গা থেকে কোচিং নেয় বা ইনফরমেশান, প্রচুর নতুন নতুন ইনফরমেশান যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু কি হয়, এটা একটা স্বাভাবিক সাইকোলজিক্যাল ট্রিক, যে জিনিসটা আমি যত কঠিন করব সেই জিনিসের প্রতি অন্যদের একটা আকর্ষণ হয়, যে জিনিসটা জানার প্রতি মানুষের যে স্বাভাবিক আগ্রহ। তো সেই ক্ষেত্রে নতুন ইনফরমেশান প্রত্যেকটা কোচিং সেন্টার বা যে সমস্ত মক টেস্ট সিরিজ সেখানে দেওয়া হয়, যাতে করে সেখানে বেশি অ্যাটেম্পট হয়। যখন একটা মানে এমন একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, এমন প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে, যার জন্যে সেটা পিএ লেভেলের থেকেও মানে পিএ লেভেলেও সেসব প্রশ্ন আসে না, সেসব প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়েছে বিভিন্ন গ্রুপে, আমাদের গ্রুপেও হয়েছে।
তো আমরা বলেছি তারপরেও সবাই সবার নিজস্ব ইচ্ছা বা কৌতূহল অনুযায়ী করে, কিন্তু মেন যে কনসেপচুয়াল পার্ট, পোস্টাল পার্ট, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো পোস্টাল পার্টের প্রশ্ন কিন্তু সহজ খুব একটা ছিল না, মডারেট ছিল, ঠিকঠাক লেভেল, তবে আরেকটু কঠিন হতেই পারতো, আরেকটু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস থেকে কিছু কোশ্চেন্স দেওয়া যেতে পারতো, বা ঠিক আছে। তো এটা ছিল একরকম, যাই হোক তোমরা ভালোভাবে জানো, সবাই পরীক্ষা দিয়েছো। এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস পার্ট, এটাও খুব ইজি ছিল, ঠিকঠাক। আরও একটু আরও একটু কঠিন করা যেতে পারতো, দু একটা প্রশ্ন একটু ট্রিকি দেওয়া যেতে পারতো। ম্যাথামেটিক্স ছিল, তোমরা কেমন বুঝতেই পারছো, ম্যাথামেটিক্স নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নেই। তো ওভারঅলস কী হয়েছে, কেন হয়েছে, সব কিছু ক্লিয়ার। আমরা কখনোই কোনো অথরিটি বা ডিপার্টমেন্টের এগেনস্টে কোনো বা তাদেরকে তির্যক মন্তব্য করব না, যা কিছু হওয়ার হয়ে গেছে। এখন প্রশ্ন নিয়ে আমরা আর বেশি আলোচনা করছি না, প্রশ্ন যেটা হয়েছে সেটা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা সব থেকে ভালো জানবে। ওকে, দেন প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা এই পর্যন্ত। এরপর যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর হচ্ছে ঝগড়া নিজেদের মধ্যে, কলিগসদের মধ্যে কথা কাটাকাটি, একে অপরকে তির্যক মন্তব্য, এগুলো হচ্ছে। এবং ফিডব্যাক করা উচিত কি না, একটা প্রশ্নের যে সাপোর্টিং লজিকটাকে নিয়ে একটা নিজেদের মধ্যে কলহ তৈরি হচ্ছে। এখানে আমি বলবো সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিডব্যাক কে দেবে? একজন ক্যান্ডিডেট দেবে। সেই ক্যান্ডিডেট যখন ফিডব্যাক দেবে তখন সেই ফিডব্যাকের সাথে ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার সব দিতে হয়। আর যদি কোনো ক্যান্ডিডেট ফিডব্যাক দিতে চায়, সেহেতু সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের ফিডব্যাক দেওয়ার পরে তার যে সাপোর্টিং লজিক বা সাপোর্টিং যে ইনফরমেশান দিতে হয় সেটাও তাকে দিতে হবে। তো প্রথমত যখন কোনো ক্যান্ডিডেট ফিডব্যাক যদি দেয়, যখন দেবে, তখন তাকে যে লজিকটা দিতে হবে, সেই লজিকটা সেই ক্যান্ডিডেট কী করছে বা তোমাদের মধ্যে সবার মধ্যে দেখছি সেই লজিকটাকে অন্যদের দ্বারা জাস্টিফাই করানোর একটা প্রয়াস হচ্ছে, এবং যার ফলে জিনিসটা কী হচ্ছে, নিজেদের মধ্যে একটা সমস্যা হচ্ছে। তো এটা করে আলটিমেটলি কিছু লাভ নেই। একটা ক্যান্ডিডেট একটা ফিডব্যাক দিতেই পারে, সে নিজের মতো করে, তার কাছে যে রেফারেন্স রয়েছে সে সেটা দিয়ে দেবে, ডিপার্টমেন্ট বুঝে নেবে সেটা কতটা ঠিক বা ভুল। এখন অন্য ক্যান্ডিডেট ঠিক বললেই সেটা ঠিক বা ভুল বললেই সেটা ভুল, সেটা তো কিছু হবে না, তাই তো? তো নিজেদের মধ্যে একদমই এটা করা যাবে না। ফিডব্যাক কেউ দিতেই পারে, নাও দিতে পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা। আবার এমনও নয় যে ফিডব্যাক আমি প্রচুর পরিমাণে দিলে একটা সঠিক প্রশ্ন কখনো মানে ভুল অ্যান্সার ঠিক হয়ে গেল বা ঠিক অ্যান্সার ভুল হয়ে গেল, এরকম না। আমরা কখনো কোনো ফিডব্যাকের দেওয়ার প্রতি না দেওয়ার প্রতি ইনক্লাইন্ড হব না। আমরা নিজেদের মানে প্রত্যেককে তাদের নিজেদের চিন্তার ওপরে সিদ্ধান্ত নিতে বলবো। তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করবে, কোনো ব্যাপার নেই। একটা প্রশ্ন নিয়ে 1000 জন ফিডব্যাক দিলেও সেই প্রশ্নটা যদি সঠিক হয় তো সেটা ভুল হবে না। আবার একটা প্রশ্নে যদি একটাও ফিডব্যাক পড়ে, সেই প্রশ্নটা যদি ভুল হয় সেটা ঠিক হবে, মোদ্দা কথা এটা। তো ফিডব্যাক নিয়ে কখনো নিজেদের মধ্যে সমস্যা করো না, খুব শান্তভাবে চিন্তা ভাবনা করে ফিডব্যাক দাও। ফিডব্যাক দিতে চাইলে দিতেই পারো, কারো কোনো সমস্যা নেই, না দিতে চাইলে নাও দিতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই, এটা ইটস অল আপ টু ইউ। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্ড ফিডব্যাক বাই 3rd সেপ্টেম্বর, টুমরো, আগামীকালকের মধ্যে ফিডব্যাক দিতে হবে। দেখো যে অ্যান্সার কিটা দিয়েছে সেখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে ডেটও মেনশন করা আছে, ফরম্যাট দেওয়া রয়েছে, ওই ফরম্যাটে তোমার যা কিছু কোশ্চেন নিয়ে সমস্যা, সেই কোশ্চেন, তার যে তোমার বক্তব্য এবং তার সাপোর্টিং লজিক দিয়ে তোমাকে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে পাঠাতে হবে। এবং যখন পাঠাবে যে প্রপার সাপোর্টিং লজিক প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে, যে কিসের ভিত্তিতে তুমি বলছো যে এই প্রশ্নটা ভুল বা এই প্রশ্নের অ্যান্সারটা ভুল, এসেট্রা, সেই তোমার যুক্তি সেখানে প্রদর্শন করতে হবে সঠিকভাবে। তবেই কিন্তু ডিপার্টমেন্ট সেটা চেক করবে, মানে চেক তো করবে প্রত্যেকটার ক্ষেত্রে, কিন্তু ডিপার্টমেন্ট দেখবে, সেটা ভেরিফাই করে দেখবে যে তুমি সঠিক কি না। আর যেটা করা যাবে না বা করতে নিষেধ করা হতে পারে, মানে এখন আমি কাউকে বা আমরা কাউকে কিছু নিষেধ করতে পারি না, আমরা একটা মতামত প্রদর্শন করতে পারি যে একটা প্রশ্নের জন্য দেখা যাচ্ছে যে একটা ডিভিশনে 100 জনের একটা গ্রুপ রয়েছে বা 50 জনের একটা গ্রুপ রয়েছে বা 10 জন বন্ধু রয়েছে, কলিগস। তো 10 জন বন্ধু একটা প্রশ্নের জন্য আলাদাভাবে 10টা ফিডব্যাক দিতে পারে।
তো দিতে পারে, এখানে না দেওয়ার কোনো ব্যাপার নেই, তার ইন্ডিভিজুয়াল যে স্বাধীনতা থেকে সে করতেই পারে। কিন্তু এই 10টা ফিডব্যাক দেওয়ার জায়গায় যদি সেই 10জন মিলে একটাই ফিডব্যাক দেয়, তাতেও কিন্তু রেজাল্ট সেমই হবে। তো আলটিমেটলি কী হবে, ফিডব্যাক যত বাড়বে তত টাইমটা বাড়বে তোমাদের রেজাল্ট বেরোনোর জন্য, যেটা গতবার হয়েছিল। তো এটা একটু খেয়াল রাখবে ফিডব্যাকের ক্ষেত্রে। আর একটা ব্যাপার যেটা আমি আগেই বললাম, যে নিজেদের কলিগস এবং ফ্রেন্ড তাদের সাথে ঝগড়া ঝামেলা এগুলো করার দরকার নেই। নিজের দৃষ্টিভঙ্গিটাকে অন্যের ওপরে চাপিয়ে দেওয়া বা নিজের দৃষ্টিভঙ্গি বা যুক্তিটাকে অন্যের দ্বারা জাস্টিফাই করানোর কোনো দরকার নেই। যার যেটা ভালো মনে হয় সে করবে, একদম একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? তোমার যদি মনে হয় 1+1 2 হচ্ছে, তো 1+1 2ই হবে। আবার যদি তোমার যদি মনে হয় 1+1 3 হচ্ছে, যদি তুমি সেটা মানে প্রুফ করতে পারো, সেটা তুমি প্রুফ করে দাও, তুমি তোমার যে লজিকটা বলে দাও। এবার তাতে যদি সারা পৃথিবীর লোক 1+1 2 বলে, তাতে তোমার কিছু যায় আসে না, কারণ তুমি তো যার কাছে দিচ্ছ সে বুঝলেই হলো। এবার যদি সে যদি বলে ভুল তো ভুল, ঠিক তো ঠিক। ওকে, তো ফিডব্যাক নিয়ে আর কোনো প্রশ্ন আমার মনে হয় থাকছে না। তো এই ফিডব্যাকের আলোচনা এখানেই কমপ্লিট হচ্ছে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা, আমাদের একটা স্লট মিস হয়ে গেছে, কাট অফ অ্যানালিসিস। কাট অফ অ্যানালিসিসটা আমি এখানেই করছি। কাট অফ অ্যানালিসিস যেটা হবে, দেখো কাট অফ কী হতে পারে সেটা যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তার আগে বলবো, কাট অফের জন্য পোল করা হয়েছিল। আমাদের একটা গ্রুপ রয়েছে, সেখানে অনেকেই রয়েছে, তোমরা জানো, তোমরা অনেকেই হয়তো সেই গ্রুপে আছো বা নেই। তো সেখানে বারবার বলার পরেও সবাই পার্টিসিপেট করে না, পোল করলে পার্টিসিপেট করে না, সেটা সব ক্ষেত্রেই হয়, আবার অনেক ক্ষেত্রে অনেকে পার্টিসিপেট করে। তো যেটা দেখা যাচ্ছে যে টোটাল ক্যান্ডিডেট তোমার 3355, 3355 জন। তো তার মধ্যে যদি আমি রাউন্ড ফিগারে 3300 জন ক্যান্ডিডেট ধরি যারা পরীক্ষা দিয়েছে, তো সেখানে আমরা দেখতে পাবো এই 3300 জন ক্যান্ডিডেটের মধ্যে কতজন 100 পেয়েছে আর কতজন 98 পেয়েছে, সেটা আমরা কিন্তু একটা আইডিয়া পেতে পারি কয়েকটা পোলের মাধ্যমে। তো পোলে যেহেতু ক্যান্ডিডেট কম পার্টিসিপেট করেছে, সেখান থেকে ক্লিয়ার আইডিয়া কিন্তু পাওয়া যাবে না, আইডিয়া পাওয়া গেলেও সেটা ক্লিয়ার নয়। তো এই ক্ষেত্রে যেটা আমাদেরকে ভাবতে হয়েছে সেটা হচ্ছে যে টোটাল ক্যান্ডিডেট যেটা রয়েছে আর টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে। টোটাল ভ্যাকান্সি যেটা আমরা আলোচনা করেছিলাম, দেখো 339 প্লাস 302 মানে 641টা ভ্যাকান্সি। 641টা ভ্যাকান্সির মধ্যে আমি ধরলাম যে 500টা তোমাদের রয়েছে, বাকি 141টা কেটে যাচ্ছে। তো 500টা ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে জেনারেল কতটা কার কী হবে সেটা আমরা জানি না। তো এবার এর মধ্যে জেনারেল ভ্যাকান্সি টোটাল দুটো যোগ করলে 304, ওবিসি 120, এসসি 128, ইডব্লিউএস 43, ঠিক আছে? তো এই ভ্যাকান্সি রয়েছে। এখন প্রশ্ন হলো কাট অফ। কাট অফ তোমরা অনেকেই তোমাদের বন্ধুবান্ধব বা নিজেরাও 100-এ 100 পেয়েছো, কেউ 98 পেয়েছো, কেউ 96 পেয়েছো, 94 পেয়েছো, 92 অনেকে রয়েছে, এবং তারপর থেকে কম মানে বিলো 90 খুব কম ক্যান্ডিডেটস রয়েছে। তো এবার কি হবে, দেখো এই আলোচনাটা একটু বড় হবে, কাট অফ ডিসকাশন যেটা সেটা খুব বড় হবে। সেটা হচ্ছে প্রথম যে মার্কসটা আসছে সেটা হচ্ছে 100-এ 100। 100-এ 100 যদি কেউ পায়, সেক্ষেত্রে কি সে চান্স পাবে না পাবে না? তো এই ক্ষেত্রে আমরা যদি এরকম কনসিডার করি যে টোটাল 100টা ক্যান্ডিডেট 100 পেয়েছে, মনে করো জেনারেল ক্যান্ডিডেট রয়েছে যারা 100 জন জেনারেল ক্যান্ডিডেট 100 পেয়েছে। আর টোটাল জেনারেল সিট কতগুলো, মনে করলাম 100টা সিট রয়েছে, 100 জন জেনারেল ক্যান্ডিডেট 100 পেয়েছে, 30 জন ওবিসি ক্যান্ডিডেট 100 পেয়েছে, 20 জন ইডব্লিউএস ক্যান্ডিডেট 100 পেয়েছে, এবং 10 জন এসসি ক্যান্ডিডেট 100 পেয়েছে। তাহলে টোটাল ক্যান্ডিডেট 160 জন যারা 100-তে 100 পেয়েছে। আর জেনারেল ভ্যাকান্সি কটা, 100টা ভ্যাকান্সি। তাহলে 100টা ভ্যাকান্সি 160টা 100 পেয়েছে। যদি এরকম হয়, এটা একটা কিন্তু মানে ধারণা দেওয়ার জন্য বলা হচ্ছে, এরকম নাও হতে পারে। কারণ এটা আলোচনার পরে বলছি। সেটা হচ্ছে যে 100টা ভ্যাকান্সি, এবার এই যে 100 জন জেনারেল ক্যান্ডিডেট প্রথমে ওই 100টা সিটে নিশ্চয়ই পাবে না, কারণ এই 160 জনের মধ্যে থেকে
এবার কি হবে, যাদের বয়স বেশি তারা কিন্তু পাবে। অর্থাৎ যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং 100 পেয়েছে, যাদের বয়স তুলনামূলকভাবে বেশি 94, 95 বা 96 এরকম রয়েছে, তারা কিন্তু পাওয়ার পসিবিলিটি তাদের হাই। কখনো কোনো বিষয় আমরা বলতে পারবো না তারা পাবেই, পসিবিলিটিতে আমরা বলবো তাদের হাই মানে চান্সেস তারা পাবেই, মানে এরকম একটা ব্যাপার। এবার সবাই পাচ্ছে না, সব জেনারেল ক্যান্ডিডেট পাচ্ছে না। এবার এই যে ওবিসি, ইডব্লিউএস, এসসি, তাদের মধ্যে থেকেও যাদের এজ একটু বেশি, যারা 93, 94, 95 এজ আছে, তারা কিন্তু পেয়ে যাবে, ওই 100 জনের মধ্যে ঢুকে যাবে। তো যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট যাদের এজ তুলনামূলকভাবে অনেক কম, মনে করো 2001, 2, তাদের পসিবিলিটি অনেকটা কমে যাচ্ছে। তাহলে 100 পাওয়া জেনারেল ক্যান্ডিডেট যাদের বয়স কম, তাদের পসিবিলিটি কম। বয়স কম মানে কত এক্স্যাক্টলি ওইভাবে বলা পসিবল নয়, বাট 2000-এর পরে তাদের কিন্তু চান্সেস তুলনামূলক কম। এটা এখনই বলা হচ্ছে, কারণ পরে মন ভাঙবে, তার থেকে এখন একবার শুনে নেওয়া ভালো। আর যাদের বয়সটা বেশি তাদের মানে চান্সেসটা বেশি। এইবার এই 30 জনের মধ্যে মনে করো 30 জন ওবিসি ক্যান্ডিডেট, তারা ওই জেনারেল ক্যান্ডিডেটসের মধ্যে 15 জন ঢুকে গেছে। তো 15 জন যারা বাকি ওবিসি ক্যান্ডিডেট যারা 100-তে 100 পেয়েছিল, তারা কিন্তু তাদের ওবিসি কোটায় 100-তে যখন ওবিসি কোটাতে লিস্টটা তৈরি হবে, তখন কিন্তু তারা আগে পাবে চান্স। তাহলে এসসি, ওবিসি, ইডব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু একজন জেনারেল ক্যান্ডিডেট অপেক্ষা 100-এ 100 পেলে পাওয়ার পসিবিলিটি বেশি, যদি 100-এ 100 থাকে, এবং এই ক্ষেত্রে বয়সটা তুলনামূলক কম ম্যাটার করবে জেনারেল ক্যান্ডিডেটের তুলনায়। ঠিক আছে, তাহলে প্রথমে জেনারেল ক্যান্ডিডেট যাদের বয়স তুলনামূলক খুবই কম, তাদের পসিবিলিটিটা কমছে। এইবার 98-এর যদি আমি বলি, 98-এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে এই হিসেবটা আসবে। এবার প্রশ্ন হলো সবথেকে বড় জায়গা, যে কাল যে ফিডব্যাকগুলো যাচ্ছে কালকে পর্যন্ত, তারপর ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। কারণ ফুল মার্কস আদৌ 100 থাকবে কি না, কমতে পারে, আবার 100 থাকতেও পারে। যদি 100 থাকে তাহলে এরকম একটা কিছু হতে পারে। আর যদি ফুল মার্কস মনে করো 98 হয়, কথার কথা, তাহলে এখন যারা 100 পেয়েছে তাদের তো একটা প্রশ্ন কমছেই, 98 হয়ে যাচ্ছে। আবার যাদের এই মুহূর্তে 98 আছে, তাদের মধ্যে থেকে কিছু ক্যান্ডিডেটস 96-এ যাবে, আবার কিছু ক্যান্ডিডেট 98-এই থাকবে। তাহলে 98 তখন হবে ফুল মার্কস, এবং সেই ফুল মার্কসের উপরে যেটা হবে সেটা হচ্ছে যে এখন 100-এ যতগুলো ক্যান্ডিডেট রয়েছে টোটাল, তখন 98-এ টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। মনে করো 100, এখন 100 পেয়েছে মনে করো 200 জন, তখন ফুল মার্কস যদি 98 হয়, সেটা হতে পারে আরও 50 জন বেড়ে 250 জন। তো সেই ক্ষেত্রে কিন্তু টোটাল হিসেবটা চেঞ্জ হয়ে যাবে। তো ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। তবে 96, 98 বা 100 এই পর্যন্ত যারা রয়েছে, তারা কিন্তু এক্ষুনি এতটা ভেঙে পড়ার মতো কিছু নেই। তো ওয়েট করতে হবে আগে ফাইনাল অ্যান্সার কি আসুক, তা না হলে কিছু বোঝা যাচ্ছে না। কারণ তোমরা যে সমস্ত প্রশ্ন নিয়ে ফিডব্যাক দিচ্ছ বা দিচ্ছ না, সেই সমস্ত প্রশ্নের উপরে কি হবে সেটা ডিপার্টমেন্ট ঠিক করবে। সেই ডিপার্টমেন্ট ঠিক করার পরে দেখা যাক, একটা বা দুটো প্রশ্ন যদি কিছু হয় বা না হয়, যাই হোক না কেন, সেটা সেই মুহূর্তে তখন তার উপর বেস করে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হওয়া সেটা হবে। তো কাট অফ নিয়ে এটাই বলার ছিল, যে কাট অফ নিয়ে যারা জেনারেল ক্যান্ডিডেট, তাদের একদম যারা শেষের দিকে বয়স, যেমন 2001, 2, তাদের একটু পসিবিলিটি কম তুলনামূলক। বাট বাকি এসসি, ওবিসি বা যারা রয়েছে, তারা যাদের 100 বা 98, তাদের চান্স একদম নেই এরকম নয়। তবে ওভারঅল আমরা তো জানি না কতজন ক্যান্ডিডেট 100 পেয়েছে, এটা বোঝা মুশকিল। যতই তো হয়তো যাকেই জিজ্ঞেস করা হচ্ছে বলছে হ্যাঁ সবাই তো বলছে 100, কিন্তু এরকম নয়। অনেকেই 100 বলার পর দিন এসে বলেছে 98, বা 98টা 96 হয়েছে। তো এরকম হচ্ছে। ওকে, তো এইটা একটা ব্যাপার। টেনশন করে আলটিমেট কিছু লাভ নেই। টেনশন করে এখন টাইম মেশিনে রোববার দিন ফিরে গিয়ে তোমরা যদি আবার 100 করো, তাতেও কিছু লাভ নেই। কারণ কোশ্চেনটা এমন হয়েছে যে কিছুতে কিছু করার নেই, এখন যেটা হওয়ার সেটা মেনে নিতে হবে। ওকে,
তো কাট অফের আলোচনা আমাদের এই পর্যন্ত থাক। এরপরে আশা করি খুব একটা সমস্যা হবে না কারো বুঝতে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনেকেরই বক্তব্য যে কী করব, এখন কি করব। দেখো, এখন কি করব এই আলোচনাটাও একটু বড় হবে, যে নাম্বার কম এসছে বা মানে নাম্বার বেশি এসছে অথচ শিওর না, তো কি করা যেতে পারে। দেখো, প্রথমে বলবো যে এবছর যারা পরীক্ষা দিয়েছে তারা গত বছরও পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ 2020 এবং 2021-এর যারা ক্যান্ডিডেট তাদের। তো তোমরা 2 বছর ধরে পরীক্ষা দিয়েছো, তো আমি ধরছি যারা সিলেক্টেড হয়ে যাবে তারা তো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এমটিএস হয়ে যাচ্ছে। যাদের সিলেকশন হচ্ছে না তারা জিডিএসেই থাকছে। তো এক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, 2020 এবং 2021। সবার আগে যারা 2020-র ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ যারা অলরেডি এমটিএস হয়ে গেছে এবছর 2024-এর পরীক্ষা দিয়ে, বা যারা এবার এমটিএস হবে বা হতে পারলো না, সবার জন্যে কিন্তু একটা কমন ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমরা পোস্টম্যান মেল গার্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পিএ এবং এসএটাও পড়তে পারো বা প্রস্তুতি নিতে পারো এবং নাও, কিন্তু পোস্টম্যান মেল গার্ডের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কেন এটাকে বেশি স্ট্রেস দিচ্ছি, কারণ অনেকের মধ্যে যারা এমটিএস হয়ে গেছে বা এমটিএস হবে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আসে যে পোস্টম্যান মেল গার্ডের চাকরিটা কঠিন, কাজটা কঠিন, এই কাজটা করতে গেলে হচ্ছে অনেক অনেক ধরনের সমস্যা হতে পারে, মানে যেটা তাদের বক্তব্য। তো এটা করব না, এমটিএসে আছি, ভালো আছি, আরামে আছি, এরকম ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে কেন পোস্টম্যানের কাজ করতে যাবে তোমরা বা কেন পরীক্ষাটা দেবে, সেক্ষেত্রে যদি বলতে হয় সেটা বলবো যে অবশ্যই একটা স্যালারির ডিফারেন্স রয়েছে, যেটা পে কমিশন আসলে সেই ডিফারেন্সটা আরও বাড়বে, এবং যতটা সম্ভব লেভেলটাকে আপ করে রাখা যায় সেটা সব থেকে ভালো থাকবে। কারণ লেভেল 1 এবং লেভেল 3 অনেকটাই মানে দুটো লেভেল এগিয়ে যাচ্ছ তোমরা। যে কোনো সময় পরবর্তী সময় গভর্নমেন্টের কখন কি রুলস চেঞ্জ হয়, তো এই সুযোগটা ছাড়া উচিত না কখনো কারোর। ওকে, তো তারপরেও যদি কারোর ব্যক্তিগতভাবে মনে হয় যে না আমি করব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা কখনোই বলা যাবে না যে না করতেই হবে, এরকম তো বলা সম্ভব না কারোর জন্য, তো করতে পারে। আর অবশ্যই যারা এবছর মানে যারা আগামী বছর আবার এমটিএস পরীক্ষা দেবে তাদের জন্য বলবো যে নতুন করে কোনো কোর্স নিও না প্লিজ। তোমরা অলরেডি অনেক পড়ে ফেলেছো, মানে 2020 যারা ক্যান্ডিডেট রয়েছো বা 2021-এর সবার জন্য নতুন কোর্স নেওয়ার দরকার নেই। তোমরা একাধিক সেন্টার থেকে পড়েছো, তোমাদের কাছে প্রচুর নোটস রয়েছে, তোমাদের কাছে তোমরা এতটা জানো এমটিএসের বিষয়, যেটা কিন্তু অনেকেই জানে না। তোমরা শুধু রিভিশন করবে নিজেদের মতো করে, কোনো কোর্স নেবে না, মক টেস্ট শুধু নেবে, যে কোনো জায়গা থেকে নিতে পারো বা যেখান থেকে পারো মক টেস্ট নেবে। আমাদেরও মক টেস্ট সিরিজ আসছে, 250 মক টেস্ট সিরিজ পোস্টম্যান এমটিএস এর জন্য। তো সেক্ষেত্রে আমাদের মক টেস্ট বলো বা অন্য যেখানে যেখানে মক টেস্ট পাবে সব পড়বে, কিন্তু কোর্স নেওয়ার দরকার নেই আমার ব্যক্তিগত মতামত। তারপরেও যদি কারো মনে হয় যে না কন্টিনিউ করার জন্য আমি নিতে চাইবো, তো সে নিতেই পারে। কিন্তু তোমাদের কাছে প্রচুর ইনফরমেশান কী করে এসছে, কারণ তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশান অলরেডি পড়েছো অনেক জায়গা থেকে, অনেক সেন্টার থেকে। কি হয়, অনেক সেন্টার অনেক বেশি ইনফরমেশান পড়ায়, যাতে করে মনে হয় জিনিসটা অনেক বেশি মানে বিশাল কিছু, এরকম নয়। কিন্তু এক্সাম ওরিয়েন্টেড মানে টু দ্য পয়েন্ট যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু তুলনামূলক বেশি এক্সট্রা না পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। তো এটা একটা ব্যাপার, নতুন করে কিছু পড়ার দরকার নেই, নিজেদের মতো করে পড়ো। আর এটা 21 এবং 20 সবার জন্যে সেম, যারা বিলো 90 রয়েছে তাদের জন্যে। আর কারণ সামনের বছর 2022-এর যারা ক্যান্ডিডেট তারাও আসবে, তো তারাও কিন্তু তোমাদের সাথে জয়েন করবে। আর যারা অ্যাভাব 90 রয়েছে, যাদের পাওয়ার পসিবিলিটি তুলনামূলক অনেক বেশি, তারা অবশ্যই পোস্টম্যান মেলগেট এবং পিএসের জন্য প্রস্তুতি নিতে পারো। 2026 ও 2020 সবাই এলিজিবল হবে। আর 2021-এর ক্যান্ডিডেটরা তাদেরকে বলবো, যদি তোমাদের মনে হয় যে তোমরা পড়াশোনা শুরু করতে চাও, করতেই পারো। আমাদের পোস্টম্যান মেলগার্ড এবং পিএসের জন্য ব্যাচ শুরু হচ্ছে বা হয়েছে, সেই বিষয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না। এই ভিডিওতে আমরা শুধু তোমাদের এই পরীক্ষা নিয়ে আলোচনা করব, তো সেটা আমি অন্য ভিডিওতে বলবো। তো তোমাদের যারা 21-এর ক্যান্ডিডেট, তোমরা কিছুটা রেস্ট নিতে পারো। আর অবশ্যই
কয়েকদিনের পজ দাও, মিনিমাম 10 থেকে 15 দিনের, যাই হোক না কেন পজ দিয়ে আস্তে আস্তে শুরু করো। কারণ একটা দীর্ঘদিন তোমরা মানে কী বলবো, মানে খুবই এক্সাইটেড স্টেটে ছিলে। তোমাদের পরীক্ষার আগে যে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে, তো সেটা তো অবশ্যই তোমাদের মধ্যেও ছিল। তো সেই কারণে এখন একটু রিল্যাক্স হওয়ার দরকার তোমাদের প্রত্যেককে, তো সেটাই বলবো। এবং কেউ ভেঙে পড়ো না, যারা 2020 ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই ভেঙে পড়ো না। কারণ সবার টাইম জোন এক হয় না, ঠিক আছে? সবার টাইম জোন এক হয় না। তোমাদের বন্ধুরা পেয়েছে, কলিগসরা পেয়েছে, তোমরাও পেয়ে যাবে। অবশ্যই চাইবো যে কোনো ক্যান্ডিডেট যেন পড়ে না থাকে দিনের শেষে। এবছর যদি হয় ভালো, তা নাহলে সামনের বছর পরীক্ষা হবে, সামনের বছর তোমরা আরও এগিয়ে থাকবে। তোমাদের 2 বছরের পড়ার ফলে তোমাদের ইনফরমেশন সব তৈরি রয়েছে, তোমরা শুধু পরীক্ষা দেবে এবং তখন যত দিন যাবে তোমাদের যে বয়সের যে সুবিধাটা তোমরা তখন পাবে, যারা এখন পাচ্ছ না সেম নাম্বারের ক্ষেত্রে। ওকে, তো এটা হচ্ছে আলোচনা। এটা অনেকেই প্রশ্ন করেছিল যে কি হবে না হবে, আর যারা নতুন কোর্স নিয়ে প্রশ্ন করেছে তাদেরকে আমি বলবো যে তাদের জন্য আলাদা ভিডিও আমি দেবো, সেটা এখানে বলার কিছু নেই। এখানে এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেজাল্ট নিয়েও অনেকের অনেক বক্তব্য রয়েছে। দেখো, রেজাল্ট তখনই আসবে যখন এই উপরের যেগুলো লেখা রয়েছে সেগুলো হবে। কোনগুলো? প্রথমে পি এর ফাইনাল অ্যান্সার কী আসবে, পি এর ফাইনাল অ্যান্সার কি আসার পর পি এর টাইপিং টেস্ট হবে, দেন পি এর ফাইনাল রেজাল্ট আসবে। পি এর ফাইনাল রেজাল্ট আসার পরে তারপর ঠিক নয়, এই যে পোস্টম্যান এমটিএসের ফাইনাল অ্যান্সার কিটা তার আগেও আসতে পারে, মানে পি এর রেজাল্টের মাঝখানেও আসতে পারে, বা তারপরে যে কোনো সময় আসতে পারে। কিন্তু পি এর রেজাল্ট আসবে তারপরে, কিন্তু পোস্টম্যানের রেজাল্ট আসবে। ইন দ্য মেন টাইম পোস্টম্যানের টাইপিং টেস্ট হয়ে যেতে পারে, সেটা যে কোনো সময়, কিন্তু রেজাল্ট কিন্তু পরপর যে সিকোয়েন্স ওয়াইজ আসবে। বাকি যে দুটো প্রসেস রয়েছে, টাইপিং টেস্ট এবং অ্যান্সার কি, সেটা যে কোনো সময় আসতে পারে, কিন্তু আগে পিএ রেজাল্ট আসবে, তারপর পোস্টম্যানের রেজাল্ট, তারপর এমটিএসের রেজাল্ট। তো সবার শেষে এমটিএসের রেজাল্ট আসবে, একটু টাইম লাগবে। কিন্তু 2020 ক্যান্ডিডেটদের হাতে সময় খুব কম। তোমাদের অবশ্যই দুটো পরীক্ষা, তোমাদের 3টে পরীক্ষা আছে, তো প্রস্তুতি শুরু করতে হবে এবং 10-15 দিনের গ্যাপ দাও দিয়ে, কারণ এই বছরের জন্য কিন্তু বছর প্রায় শেষ। সেপ্টেম্বর এসে গেছে, পুজোতে কেটে যাবে, পুজোতে সেপ্টেম্বর কাটবে, কালী পুজো বা অন্যান্য জগদ্ধাত্রী পুজোতে অক্টোবর কেটে যাবে, তারপরে নভেম্বর ডিসেম্বর, তারপরেই হচ্ছে কিন্তু 2026। এবং সবাইকে মাথায় রাখতে হবে যে পে কমিশন আসবে, টুডে অর টুমোরো আসবে, তো অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডিপার্টমেন্টাল হওয়া যায় সেটা তো সবার জন্যই ভালো। আর আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে, নতুন করে আর কিছু আলোচনা করার নেই। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি কারো কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে এই নাম্বারে মেসেজ করবে, অনেক মেসেজ আসে। বিশেষ করে আজকের যা আলোচনা হয়েছে সেগুলো আমি এই এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। এরপরে নতুন আমাদের কোর্স মক টেস্ট সিরিজ নিয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে মেসেজ করবে। থ্যাংক ইউ।